নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। আরজি কাণ্ডে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জায়গার ছবিও তুলে ধরছে এবং তারই সঙ্গে চলছে নানান বক্তব্য এবং উঠে আসছে নানান বিষয়। তদন্তের গতি প্রকৃতি বা কোথায় দাঁড়িয়ে রয়েছে সেদিকেও নজর থাকছে। আর যখন এই অনুষ্ঠান আমরা শুরু করছি, ইতিমধ্যেই যেটা জানা গেছে যে নির্যাতিতার বাড়িতে রাজ্যপাল গিয়েও উপস্থিত হয়েছেন, সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর বিভিন্ন জায়গায় আপনাদের সামনে আমরা যেটা তুলে ধরছে, অর্থাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেমন বিস্ফোরক হয়েছেন প্রাক্তন ডেপুটি সুপার এবং সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘোষের গাড়িতেও তল্লাশি, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং তার পরের দিনই আরজি করে কেন্দ্রীয় বাহিনী আধিকারিক তিনি গিয়ে উপস্থিত হন এবং তারই সঙ্গে পুরো বিষয় তিনি খতিয়ে দেখেন এবং লালবাজারে গিয়েও কথা বলেছেন। অবশ্যই এই নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা শুনে নেব আজ জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন করেন এবং স্বাস্থ্য ভবনে যান, সেখানে গিয়ে বৈঠক করে বেরিয়ে কি বলেন সাংবাদিকদের শোনাবো। আমরা জাস্টিস চাইতে আজকে স্বাস্থ্য ভবনে আসিনি। আমরা চেয়েছিলাম যে আমাদের যে সামান্য দাবি ছিল যে এই যে পদগুলোতে যে লোকগুলো ছিলেন তাদের যাতে প্রশাসনিক ব্যর্থতার দায় স্বাস্থ্য ভবন স্বীকার করুক এবং তাদের যাতে আর কোনোভাবেই কোনোদিন প্রশাসনিক পদে না রাখা হয়। কিন্তু আমাদের মনে হয়েছে আমাদের এই সামান্য দাবি আমরা এতক্ষণ অপেক্ষা করার পরেও তারা মেনে নিতে পারলেন না। ওনারা ভার্বাল অ্যাসিওরেন্স দিয়েছেন যে দেখছি দেখব, কিন্তু আমাদের মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন কোনো একটাভাবে অসহায়। তো আজকে আমরা স্বাস্থ্য ভবনের সাথে এই বৈঠকে অত্যন্ত হতাশ এবং আমরা বারবার জানাতে চাইছি আমাদের ন্যায় বিচারের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আমরা একইভাবে চালিয়ে যাব। আর এই শুরু করবো আমাদের আলোচনা। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন এই মুহূর্তে অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। কাকলি দি, আপনাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছেন চন্দন চট্টোপাধ্যায়, সিপিআইএম নেতা, এবং রয়েছেন চিকিৎসক কুণাল সরকার। আপনাদের সবাইকে স্বাগত। কাকলি দি, এই মাত্র যে বক্তব্য আপনার সামনে তুলে ধরলাম, অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, তারা বলছেন কোথাও মনে হচ্ছে স্বাস্থ্য ভবন হতাশ, কোথাও কোনো চাপ রয়েছে এবং তাদের যে বক্তব্য, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে উচ্চ স্তরে প্রশাসনের রাখা যাবে না। বিভিন্ন ক্ষেত্রে কোনো দাবি কেন মানতে পারছেন না, অভিযোগ করছেন ছাত্রছাত্রীরা। দেখুন, প্রথমেই আজকে আমরা যে বিষয়টার উপরে আলোকপাত করার জন্য এবং আলোচনা করার জন্য এখানে এসেছি সেটার নিন্দা করি। সবাই মিলে আসুন, এই যে নৃশংস ঘৃণ্য হত্যাকাণ্ড, ধর্ষণ এবং হত্যা একজন চিকিৎসকের ডিউটিরত তার হাসপাতালের ভিতরে, আমরা সেটাকে নিন্দা জানাই। শুধু এই মুহূর্তে নয়, মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রথম এটা শুনেছেন, তিনি ঝাড়গ্রাম থেকে ফিরছিলেন, তিনি সঙ্গে সঙ্গে বলেছেন যে এই ধরনের কাজ যে করতে পারে সেই ধর্ষকের আমি ফাঁসির দাবি করছি এবং সঙ্গে সঙ্গে তিনি যেভাবে উচিত তদন্ত করার সেই মেশিনারিটা শুরু করে দিয়েছিলেন। ঠিক সেইভাবেই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কিন্তু এই ঘটনাকে তারা নিন্দা জানিয়েছেন এবং তারা শাস্তি দাবি করেছেন যে দোষী তার, এবং এর সঙ্গে জড়িত আর যদি কেউ থাকে সেটা পুলিশের মারফতে আসুক। এই যে আন্দোলনটা যেটা শাস্তির দাবিতে হচ্ছে, কোনো না কোনোভাবে যেন মনে হচ্ছে যে আন্দোলনটা গতি হারিয়েছে এবং আন্দোলনটা পথ হারিয়েছে এবং আন্দোলনটা যারা ছাত্ররা নিঃস্বার্থভাবে করছে তাদেরই একজন মারা গেছে। আমি বলবো আমাদেরও একজন, কেননা আমিও চিকিৎসক, আমি আরজি করেরই ছাত্রী এবং সেখানকার আজকের এই ঘটনা নয়, আরজি করে এই ঘটনা অন্তত 25 বছরের পুরনো। সেখানে যারা যারা সেই সময় পড়তো তারা এখন চিকিৎসক, বিভিন্ন জায়গায় হয়তো কলকাতারই হাসপাতালে পোস্টেড রয়েছে। তারা জানে কিভাবে তাদের উপরে নম্বর বাড়ানোর জন্য অত্যাচার, তাদের দিয়ে ভুল কাজ করানোর জন্য তাদেরকে ব্ল্যাকমেল করা, কিভাবে মহিলা চিকিৎসক মানে ছাত্রী যারা, তাদেরকে পরীক্ষা নেওয়ার সময় যিনি মাস্টার মশাই তিনি কোলে বসিয়ে পরীক্ষা নিতেন। এগুলো তো আপনারা জানেন না। 20 বছর আগে তখন কোনো সুরাহা হয়নি। 25 বছর আগে তখন মুখ খোলা যেত না, এখন মুখ খোলা যাচ্ছে। সেই স্বাধীনতাটা এই সরকার দিয়েছে যে আপনি আপনার বক্তব্যটা গণতান্ত্রিক পদ্ধতিতে পেশ করতে পারেন। তাহলে তখন যারা অত্যাচারিত হয়েছে তারা কিন্তু এখনো আছে সমাজে, তাদের বিচারও আমরা কিন্তু এর মধ্যে দিয়ে চাইতে পারি। কিন্তু আজকে আমরা দেখছি যে শুধু যে এই ছাত্রছাত্রীরা আন্দোলন করছে তা নয়,
তাদের সঙ্গে সকলে গলা মিলিয়েছেন, কেননা অপরাধটা ঘৃণ্য, আমরা নিন্দা জানাচ্ছি, আমরাও চাই শাস্তি। কিন্তু এই যে গতি হারাচ্ছে, এই যে পথ হারাচ্ছে এবং অনেকে এমন এমন পোস্ট দিচ্ছে, আপনি হয়তো দেখেছেন কি দেখেননি আমি জানি না, আমাদের মুখ্যমন্ত্রীও কিন্তু মহিলা এবং আমাদের ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এবং আমাদের যে ন্যায় সংহিতা তাতে যে আইন আছে সেই আইনগুলো কিন্তু সব মহিলার জন্য সমান। সেই মহিলা একজন ছাত্রী হতে পারে, মহিলা গৃহবধূ হতে পারে, মহিলা সাংসদ হতে পারে, মহিলা একজন মুখ্যমন্ত্রী হতে পারে, তিনিও কিন্তু মহিলা। এবং আমি একটা পোস্ট দেখেছি, আপনারাও সার্চ করলে দেখবেন, একজন বলছে যে আমরা দেশে থাকি না কিন্তু আমরা কি আসবো সাদা কাপড়টা খুলে নিতে? আমি তো মনে করি তার এগেনস্টেও যে নতুন আইন হয়েছে নারী নিগ্রহের, মহিলার প্রতি অত্যাচারের, তাই প্রয়োগ করা উচিত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা কিছু বলেন না বলে তাকে যা পারে তাই বলে যাচ্ছে ফেসবুকে, এবং তাতে অনেক রাজনৈতিক দলের সায় আছে, আমরা তাদের চিনি যারা এগুলো বলছে, এবং তারা একসঙ্গে হয়েছে। অতি বাম, বাম, ডান, অতি ডান, বিভিন্ন মানুষ একসঙ্গে হয়ে তারা মনে করছে যে সরকারটাকে বোধহয় একটু ধাক্কা দেবে। সরকারটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত, সরকারটা জনদরদি, সরকারটা মানবিকতার সঙ্গে সকল সমস্যার সমাধান করার চেষ্টা করছে আপ্রাণ। একদম নিম্নবিত্ত মানুষ সেও কিন্তু এর মধ্যে নেই, মধ্যবিত্ত মানুষ সেও কিন্তু এর মধ্যে নেই। যারা শিক্ষা লাভ করার জন্য শিক্ষাঙ্গনে এসেছে তাদের সুরক্ষাটা আমাদের সকলের কর্তব্য, সেই মহিলা বা পুরুষ সকলের আমাদের কর্তব্য তাদের দেখে শিক্ষিত করে সমাজে এগিয়ে নিয়ে যাওয়া। কাকলিদি একটুখানি আটকাতে হচ্ছে, আপনি যে প্রসঙ্গগুলো তুলেছেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি বলছেন যে সরকারকে মেলাইন করার অভিযোগ, যেটা আপনি বলছেন অতি বাম এবং অতি ডান আরও অনেকে যোগ করেছে। কেন বলছেন জানার চেষ্টা করব। 20 বছর আগের ঘটনার কথা উল্লেখ করছেন, সঙ্গে আন্দোলন গতি হারিয়েছে। কুণাল সরকার আমাদের সঙ্গে রয়েছেন। কুণাল দা, আন্দোলন গতি হারিয়েছে, এরম কিছু কি মনে হচ্ছে? আমরা জানি যে ইতিমধ্যেই লালবাজারে তলব করা হয়েছিল, আপনি এবং ডক্টর ওসাবি আপনারা গেছিলেন এবং কথাবার্তা হয়েছিল আপনাদের সঙ্গে পুলিশের। দেখো, আমি সেই প্রসঙ্গটাকে নিয়ে খুব একটা চর্বিত চর্বণ করতে চাই না, কিন্তু এইটুকু বলবো যেটা এখন আমি যদি সেরকম কোনো কাজ করে থাকি, আই হ্যাভ নো প্রিভিলেজ যে আমি ক্লেম করব যে আমি অমুক জায়গায় যাব না। কিন্তু একটা ব্যাপার যেটা নিয়ে হয়তো কারো প্রশ্ন থাকতে পারে, যেটা একটা সিভিক কনভারসেশন সামাজিকভাবে হতে পারতো, সেখানে দুজন লোককে ডেকে 1 লক্ষ লোকের একটা ভিড় জমিয়ে, যেখানে আমাদের পরিস্থিতি অলরেডি বেশ খানিকটা উত্তপ্ত, আজকে আমাদের জনজীবন অগোছালো, সেইখানে খুঁচিয়ে এই ঘাটা করার খুব একটা আমি প্রয়োজনীয়তা দেখিনি। বাট দ্যাট ইজ পাস্ট। দেখো, একটা কথা মনে রাখতে হবে, উই ক্যানট কারেক্ট দ্য পাস্ট, কিন্তু উই হ্যাভ টু অ্যাড্রেস দ্য প্রেজেন্ট। এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকে কাকুলিদি যে কথাগুলো বলেছেন, সাম অফ ইট, তার খানিকটার সঙ্গে আমি নিশ্চয়ই সহমত। যে আমাদের দেশে যে যখন আমরা পড়ি না যে কি করে রক্ত হিমোগ্লোবিন থেকে অক্সিজেন বেরোয়, আমাদের দেশে সেই প্রসেসটাও পলিটিক্যাল। আমাদের দেশে পলিটিক্স ছাড়া এক ফোঁটা বৃষ্টি পড়ে না, গাছের একটা পাতা নড়ে না। সো আই ক্যানট সে যে আজকের মুভমেন্ট পলিটিসাইজড হয়নি। এত বড় একটা মুভমেন্ট যেরকম পলিটিসাইজড হয়েছে, এটাও হয়েছে যে মানুষের মধ্যে একটা ল্যাক অফ সিকিউরিটি, একটা সেফটি। আজকে মানুষও তো পাগল নয়। আমাদের নাগরিক জীবনের যে মানুষগুলো স্বার্থপর, যে মানুষগুলো আত্মকেন্দ্রিক, যে মানুষগুলো তাদের একটা ভার্চুয়াল ডিজিটাল পৃথিবীর মধ্যে আত্মনিমগ্ন থাকে সারাদিন, আজকে সেই মানুষ যখন দলে দলে রাস্তায় নামে, আজকে একটা খালি স্টেডিয়ামে যখন 1.5 লক্ষ লোক মানুষ বসে থাকে তারা প্রোটেস্ট করবে বলে, আমাদের তো এইটুকু স্বীকার করতে হবে যে মানুষের মধ্যে দের ইজ আ ফিলিং, নাম্বার 1, তারা মনে করছে যে কোথাও আমরা যতটা এফিশিয়েন্টলি আমাদের ল অ্যান্ড অর্ডারকে কাজ করাতে পারতাম, আমরা হয়তো ততটা করিনি। কোথাও তাদের মনে হচ্ছে এই বিভীষিকাটা যেন আমার ঘরে, আমার বাড়িতে, আমার অন্দরমহলে, আমার মেয়ের ওপর, আমার স্ত্রীর ওপর পৌঁছে যেতে পারে। দিস ইজ আ ফ্যাক্ট।
মানুষের বোধের সঙ্গে, মানুষের পারসেপশনের সঙ্গে পলিটিক্যাল ডিবেট করা যায় না। আর আরেকটা কথা লাস্টে বলবো, যে যেহেতু আমিও একজন চিকিৎসক এবং কাকুলিদি একজন চিকিৎসক, শি হ্যাজ মোর এক্সপিরিয়েন্স দ্যান আই হ্যাভ, কিন্তু অনেক অনেক সদর্থক কাজের মধ্যে একটা জিনিস হয়তো হচ্ছিল, সেটা হচ্ছিল হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন, যেটা নিয়ে আজকে তৃণমূলপন্থী যারা আছেন তারা হতেই পারেন, তাদের একটা বিরাট গোষ্ঠী যে অসন্তুষ্ট। কিসের জন্য অসন্তুষ্ট? কারণ আমাদের হেলথ কেয়ার ম্যানেজমেন্টের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি ছিল না। আজকে মুখ্যমন্ত্রীকে ভালো কথা বলতে বা ভুল বোঝাতে, তাকে ডাইরেক্ট করতে বা তাকে মিসডাইরেক্ট করতে, হয়তো তাকে মিস ইনফর্ম করতে এমন একটা কাণ্ড কারখানা হয়েছে, যে কারণে সত্যি কথা বলতে, যেখানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, যেখানে আধিপত্য নিয়ে, যেখানে কন্ট্রোল নিয়ে একটা গভর্নমেন্ট থাকে, সেই গভর্নমেন্টের নাকের তলায় কি আমাদের সন্দীপ ঘোষের মতো একটা ফিনোমেনন বা আরজি করের মতো একটা অব্যবস্থা, এটা তো হওয়া উচিত হয়নি। এখন এটা ডেফিনেটলি এখন দিস ইজ আন্ডার সিবিআই ইনভেস্টিগেশন, তার মধ্যে ইনভেস্টিগেশন হোক। আর আমরাও চিকিৎসক হিসেবে চাইবো, উই হ্যাভ নো পাওয়ার টু চেঞ্জ দ্য পাস্ট। আমাকে ডেকে ডাকিনি, নিশ্চয়ই আমি ধেই করে নাচতে নাচতে যাইনি। আমি চাইনি যে তার জন্য কলেজ স্ট্রিট বন্ধ হোক, তার জন্য সেন্ট্রাল এভিনিউ বন্ধ হোক, তার জন্য 1 লক্ষ লোকের জমায়েত হোক। দ্যাট ওয়াজ নট নেসেসারি। কিন্তু যা ঘটেছে, যে বুঝে বা না বুঝে করেছে, দ্যাট ইজ ইন দ্য পাস্ট। এখন ভবিষ্যতের দিকে চেয়ে আমাদের জীবনকে, আমাদের জনজীবনকে, আমাদের জীবন জীবিকাকে, আমাদের হাসপাতালকে, যে হাসপাতালে লক্ষ লক্ষ মানুষ নির্ভর করছে তাদের চিকিৎসার জন্য, আজকে ছেলে মেয়েদের মধ্যে সংবেদনশীলভাবে দাঁড়িয়ে কথাবার্তা বলে তাদের খানিকটা আত্মবিশ্বাস দিয়ে, ইট ইজ এ পেইনফুল এক্সারসাইজ। কিন্তু বারবার ঘাটাকে আঁচড়ালে ঘাটা সারবে না। সো উই হ্যাভ টু লুক ফরওয়ার্ড, এবং কিভাবে আমরা সবাই চাইছি এর একটা সুরাহা হোক, এবং সুরাহার একটা পার্ট হলো যে কিভাবে আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের হাসপাতালগুলো আবার নর্মালি কাজ করতে পারে। ছেলে মেয়েদের একদম এক্স্যাক্টলি ঠিক এই পয়েন্টেই আমরা আলোচনায় নিয়ে আসবো, এবং দুজনেই চিকিৎসক আমাদের সঙ্গে যখন রয়েছেন, কাকলিদি এবং আপনি, সুতরাং সিনিয়র হিসেবে জুনিয়র চিকিৎসক যারা এই মুহূর্তে আরজি করে আন্দোলন করছেন, যদিও সিআইএসএফ আগামী কাল থেকে মোতায়েন করা হবে, ইতিমধ্যে আপডেট যেটা পাওয়া যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়েও তারা ফেরত আসবেন কিনা কাজের ক্ষেত্রে, সেই প্রশ্ন এবং আপনাদের আবেদন নিয়ে থাকবো। চন্দনদার কাছে যাব, কিন্তু তার আগে আন্দোলনের কথা যেহেতু বারবার করে উঠে আসছে, খেলোয়াড়রা, প্রাক্তন খেলোয়াড়রা তারাও কিন্তু আজকে পথে নেমেছেন। কি বলেছেন তারা, শোনাবো। আমরা যে অন্যায়টা দেখি সবসময়, আমরা সমাজ থেকে প্রতিষ্ঠিত হয়েছি, সমাজের সব শ্রেণীর মানুষ আজ পথে নেমেছে একটাই জিনিস, যে অন্যায়টা আমরা দেখেছি, যে অবিচার, যে ইনজাস্টিস হয়েছে মেয়েটির ওপর, আমরা যাকে বোন বলছি, তার বিরুদ্ধে সে জাস্টিস পাক, বিচার পাক। যত তাড়াতাড়ি হোক তার জাস্টিস হোক, এবার এমন একটা আইন হোক যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে আমাদের আর দেখতে না হয়। আমাদের সবার মধ্যে যে ঘুণ ধরে গেছে, এই ঘুণটা যাতে করে বেরোয়, এবং একে আমি একটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই তিলোত্তমাকে চলে যেতে হলো, তার বাবা মায়ের কোল খালি করে চলে যেতে হলো, এর কারণটা জানাটা ভীষণ প্রয়োজন। মারা যাওয়ার পরে যেন আর কখনোই বলা হয় না যে আমি 10 লাখ টাকা 20,000 টাকা রেপের বেঁধে দিলাম, 10 লাখ টাকা। একটা ডক্টর বানতে গেলে কত টাকা খরচা হয়, মার কোল খালি হলে তার কি 10 লাখ টাকা বিচার হয়? আমরা এটাকে কখনো সমর্থন করি না। ইমিডিয়েট আমরা অপেক্ষায় রয়েছি, কত তাড়াতাড়ি শীঘ্রই এর একটা রেজাল্ট বেরোক, এবং একটা এক্সাম্পল মতো একটা বিচার হোক, শাস্তি হোক। চন্দনদা, বিভিন্ন ক্ষেত্রে মানুষ ইতিমধ্যে রাস্তায় নেমেছে আমরা দেখতে পাচ্ছি, এবং যত দিন যাচ্ছে আজও কিন্তু বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি। ইতিমধ্যে প্রসঙ্গ উঠে আসছে, কাকুলিদিও বলেছেন যে কোথাও একটা গতি হারিয়েছে। আপনি কি মনে করেন? না, আমি সেটা মনে করি না, কারণ এটা এমন কিছু আনন্দের বিষয় নয় যে মানুষ বাড়ি থেকে হৈ হৈ করে নেমে এসে এই কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন। আমি যতদূর বুঝি যে আকবর বাদশাহ থেকে হরিপদ কেরানি সবাই দুঃখ পেয়েছেন, প্রত্যেকের মধ্যেই একটা দুঃখ বোধ কাজ করছে। এটা কি জন্য? এখন কোনো ভোটও নেই, নির্বাচনও নেই যে কাউকে ভোট পাইয়ে দিতে হবে, সিট পাই, সেই আলোচনাও নয়। এটা তো এটাই যে যখন শিক্ষায় পশ্চিমবাংলায় যখন একটা দুর্নীতি হলো, তখন শিক্ষামন্ত্রীর দায়িত্ব,
খাদ্যে যখন দুর্নীতি হলো, খাদ্যমন্ত্রীর দায়িত্ব, তিনি জেলে আছেন। কথাটাকে রাজনীতিভাবে ভাববেন না, সামাজিকভাবেও ভাবুন। তাহলে স্বাস্থ্য দপ্তরে একটি হাসপাতালে একজন আমাদের বোনের সাথে এই ধরনের ঘটনা হলো, এবং সেই ক্ষেত্রে এই যে 5টা বেসিক প্রশ্ন সমাজে ঘুরে বেড়াচ্ছে, এক, কেন আপনি বাবা মাকে দেখতে দেবেন না? 2, বডিটা এত তাড়াতাড়ি পুড়িয়ে দেবেন কেন? 3, তার পাশে যেখানে ঘটনা ঘটেছে সেই রুমটাকে ওই সময়তেই অত তাড়াহুড়ো করে সারানোর অর্ডার দিতে হবে কেন? 4, যার আমলে এই ঘটনা ঘটলো সেই প্রিন্সিপালকে 4 ঘন্টার মধ্যে প্রাইজ প্রমোশন দেবেন কেন? এই যে ঘটনাগুলো, এগুলো খুব সিম্পল কোশ্চেন। এগুলোকে হঠাৎ ধামাচাপা দেওয়ার চেষ্টা রাজ্য প্রশাসন, পুলিশ সবাই মিলে লেগে পড়াতে মানুষের হাতে ঘা লেগেছে। কেন? কারণ প্রত্যেকেই এর সমাধান তো এটা নয় সর্বশেষ যে রাতের বেলায় নবান্ন থেকে জারি করা হলো রাত্রে মেয়েদের কাজ করার দরকার নেই, আমরা কম কাজ করতে বলবো। তাহলে একেই বেকারির যুগ, তার মধ্যে মেয়েরা কাজ করছে সমাজের অর্ধেক অংশ, তারা রাত্রে দুপুরে সারাদিনে কাজ করছে। ফলে মানুষের মধ্যে এটা একটা আঘাত লেগেছে। ফলে এটাকে যদি পলিটিক্যাল নেচারের দেখতে যান, পলিটিক্যাল নেচারে দেখতে, প্রত্যেকটি পলিটিক্যাল মানুষেরও একটি মানবিক ব্যাপার থাকে, ফলে সেই মানবিকতার জায়গা থেকে তারাও যাচ্ছেন এই আন্দোলনে সামিল হতে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে সত্যি তো ব্যাধিটা যদি পুরনোই হয়, 25 বছরের পুরনোই হয় কাকলি দেবীর কথা অনুযায়ী, তাহলে তার মধ্যে 12 বছর তো রেকটিফিকেশন পিরিয়ড ছিল। কারণ পশ্চিমবাংলার মানুষ বামফ্রন্টকে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে এনেছিল নিশ্চয়ই ইতিহাসের শিক্ষা বা ইতিহাসের প্রাইভেট টিউটার হিসেবে নয়, এই জন্যই এনেছিল যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে যার জন্ম হয়েছে তিনি অন্তত আন্দোলন সম্পর্কে জানেন, বোঝেন, মানুষ কখন রেগে যান, কখন ক্ষেপে যান, এটা বুঝতে পারেন। সেটা বুঝতে তার ভুল হয়েছে বা এইটুকু স্বীকার করতে কি অসুবিধা আছে? ডক্টর সরকার যেটা বললেন যে কোথাও যদি আমাদের কিছু গন্ডগোল হয়েও থাকে, সত্যি তো ডাক্তাররা 36 ঘন্টা ডিউটি করবেন বাম আমলে, যেহেতু ওদের একটা ঘর ছিল অতএব আমরা আজ ঘর করব না, এটা কোনো যুক্তি হতে পারে না। এটা যুক্তি হতে পারে না যে বাম আমলে এই ঘটেছিল বলে এই আমলে আমরাও সেটা করিব না, এটা যুক্তি হতে পারে না। কিন্তু যুক্তি তো এটা হওয়ার কথা, সামনের দিকে তাকানো, সেই জায়গায় বারবার সাপ্রেস করার চেষ্টা করা হচ্ছে কেন? এই আন্দোলনটা আমার আপনার ঘরের মা বোনেরাই তো বেরিয়েছিল। এই আন্দোলনে বিভিন্ন ক্ষেত্রের মানুষ সামিল হয়েছেন। এই আন্দোলনের মধ্যে বিভিন্ন ছবি আপনাদের সামনে তুলে ধরছি, প্রতিক্রিয়া উঠে আসছে। ডক্টর রাজা ধর তিনি কি বলেন আজ শোনাবো। এখন অবধি আমরা কোনো কংক্রিট স্টেপস দেখিনি। আমরা সেই প্রথম 24 ঘন্টার মধ্যে যে অ্যারেস্ট হয়েছিল তারপর থেকে কোনো অ্যারেস্ট দেখিনি। কোয়েশ্চেনিং হচ্ছে, অনেক প্রশ্ন উত্তর হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে সেই প্রশ্ন উত্তরের ফলে কি হচ্ছে, সেটা এই এত জনরোষের মধ্যে, এত লোকের মধ্যে কেন সেটা প্রকট হচ্ছে না, কেন সামনে আসছে না, ইজ সামথিং দ্যাট উই ক্যানট আন্ডারস্ট্যান্ড। দ্য ফোকাস শুড বি অন দ্য ক্রিমিনালস, ট্রাইং টু আইডেন্টিফাই দেম, কোয়েশ্চেন দেম, অ্যান্ড দেন jail them, put them in prison, have cases against them. সেটা এখনো হয়ে ওঠেনি। অর্থাৎ প্রত্যেকেই যে কথা বলছেন যে জাস্টিসের কথা, বিচারের নিরিখে কোথায় দাঁড়িয়ে রয়েছে। চন্দন, আমি একটুখানি আটকাচ্ছি প্লিজ। এর সঙ্গে আর একটা বিষয় জড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে যারা যাচ্ছেন বিভিন্ন হাসপাতালে এবং আরজি করের ক্ষেত্রে যদি আমরা ভাবি, অর্থাৎ যারা চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছে এখনো কিন্তু তাদের কর্মবিরতি চলছে। সুপ্রিম কোর্ট গতকাল নির্দেশ দিয়েছে, আজকেও দেখেছি স্বাস্থ্য ভবনে কথাবার্তা বলার পর ছাত্ররা বেরোন এবং তাদের অবস্থানের কথা তারা জানান, অর্থাৎ কর্মবিরতিতে তারা এখনো রয়েছেন। আমি যে কথাটা একটু আগেই বলছিলাম, 2 সিনিয়র চিকিৎসক আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, কাকুলিদি এবং কুণালদা। এই প্রশ্নটাই রাখবো, যারা এই আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে আপনাদের কি আবেদন থাকবে? কাকুলিদি। এটা অত্যন্ত উপযোগী একটি প্রশ্ন আপনি তুলেছেন। বিষয়টা হচ্ছে আমরা সকলেই দুঃখিত, আমরা মর্মাহত, কিন্তু তার সাথে সাথে অনেকে যারা হাঁটছেন মোমবাতি হাতে, আমি তাদেরকে বলবো যে আপনারা কি হাতরাসে গিয়েছিলেন, উন্নাওতে গেছিলেন? কাঠুয়ার ধর্ষিতা 3 বছর বয়স, আপনারা কি তখন সেখানে মোমবাতি হাতে হেঁটেছিলেন? না মণিপুরে যে নগ্ন মেয়েটাকে রাস্তায় শ্লীলতাহানি করা হচ্ছিল আপনারা গেছিলেন? আমি কিন্তু এই সবগুলো জায়গায় গিয়ে দেখে প্রত্যক্ষ করে শাস্তির দাবি করেছি এবং আমি জানি যেটা মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে এই ঘটনাটা কিন্তু প্যান ইন্ডিয়া, ওনারা কোনো বিচ্ছিন্ন ঘটনা এটাকে না বলে তারা বলছেন যে সারা দেশেই কিন্তু চিকিৎসকরা একটা বিপন্নতায় ভুগছে, তাদেরকে প্রোটেকশন দেওয়াটা স্টেটের কাজ, যার জন্য তারা সিআইএসএফকে বলছেন যে পাহারার জন্য আমরা বলবৎ করতে চাই। এবং এই যে গত কদিনে একটা পার্টিকুলার হাসপাতালে আমাদের শহরে 1200
অপারেশন ক্যান্সেল হয়েছে, ওটি আমরা আমরা আমাদের ভাষায় বলি ওটি ক্যান্সেল, 1200 ওটি ক্যান্সেল হয়েছে, তার মধ্যে 4 জন মুমূর্ষ রোগী মারা গিয়েছেন। তাহলে ওই মৃত্যু অত্যন্ত দুঃখজনক। যেমন হাতরাস দুঃখজনক, উন্নাও দুঃখজনক, কাঠুয়া দুঃখজনক, লখিমপুর খেরি আমি সেখানে গিয়েছি দুঃখজনক, ব্যাঙ্গালোরে হয়েছে, দিল্লিতে হয়েছে, পুনাতে হয়েছে, সবগুলো দুঃখজনক। এবং এই মেয়েটি চিকিৎসক, তার জন্য আমাদের অন্তর থেকে আমরা ধিক্কার জানিয়েছি, শাস্তি দাবি করেছি। কিন্তু তার সাথে সাথে যে 4 জন বিনা চিকিৎসায় শহরের একটা বড় হাসপাতালে মারা গেল, এবং সেই বড় বড় হাসপাতালগুলোতে এখন জানেন যাদের 50-60 বছর বয়স চিকিৎসক, যারা সিনিয়র চিকিৎসক, তারা রাত জেগে অপারেশনগুলো করছে, এবং তাদেরও তো একটা শরীরের ক্ষমতা নেওয়ার মতন রয়েছে। এবং এক হাতে অপারেশন করার থেকে, যেটা কুণালবাবু হয়তো স্বীকার করবেন, যদি পাশাপাশি 6টা ওটি চলে তাহলে 6টা অপারেশন একসঙ্গে হতে পারে। তাহলে ওই যে 4টে লোক মারা গেল, তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করব না? আমি আপনাকে বলি যে এই যে এতগুলো হাসপাতালে কাজ বন্ধ হয়ে রয়েছে, যখন সুপ্রিম কোর্ট আমরা সর্বোচ্চ আদালত বলে মানি, তারা কাজে যোগদান করার জন্য আহ্বান করছেন, আমরা জোরহাতে আমরা আহ্বান করছি যে শাস্তি নিশ্চয়ই দেওয়া হবে এবং প্রকৃত দোষীকে খোঁজার জন্য। এখন কিন্তু রাজ্যের উপরে দায়বর্তায় না, রাজ্য তদন্ত করে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 90% কাজ আমরা কিন্তু এগিয়ে রেখেছি, কিন্তু এখন তদন্তটা সিবিআই এর হাতে, এবং এটা সাবজুডিস 22 তারিখ অবধি তাদেরকে সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। সুতরাং এই যে সময়টা, যিনি আরেকজন ডাক্তারবাবু বললেন যে কেন আমাদের জানাচ্ছে না, এটা তো সুপ্রিম কোর্টের আদেশ যে 22 তারিখে আমরা জানবো, আমরা অপেক্ষা করছি আগামীকাল আমরা কি জানবো। কিন্তু ছোট ছোট চিকিৎসকরা যারা এখন শিখছে, মানবিকতাটাই কিন্তু সবচেয়ে বড়। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা মনে রাখতে হবে, হিপোক্রেটিক ওথের কথাটা মনে রাখতে হবে। আমরা শাস্তির দাবি নিশ্চয়ই করব, আমার কাজটা করে তারপরে করব। আমরা ইমার্জেন্সিটা একটা হাসপাতালের বাইরে চালাই, অর্থাৎ আবেদন ইতিমধ্যেই কিন্তু একই সঙ্গে করা হচ্ছে যাতে তারা কাজে ফেরত আসে। শঙ্কুদেব পান্ডা বিজেপি নেতা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমাদের সঙ্গে আলোচনায় আসবো। কিন্তু ডক্টর সরকার, ঠিক এই আবেদনের জায়গা নিরিখে সিনিয়র চিকিৎসক হিসেবে আপনি কি বলবেন এই মুহূর্তে আরজি করে যারা আন্দোলনরত বলছেন এবং যারা বলছেন এখনো কর্মবিরতিতে তারা রয়েছেন? দেখো, আমাদের এটাও তো একটু সচেতন রাখতে হবে যে আজকে আমরা 21 শতাব্দীর মধ্যে দাঁড়িয়ে যে কিভাবে আমরা আমাদের হাসপাতালগুলো চালাবো। একটা গভর্নমেন্ট হসপিটাল হচ্ছে একটা হিউজ মনুমেন্টাল অর্গানাইজেশন। এখন সেই হাসপাতালগুলোকে আমরা যদি আমাদের একটা পার্টি পলিটিক্যাল প্রেফারেন্স দিয়ে যেন না চালাই, আজকে হাসপাতালগুলো চালানোর মধ্যেও আমাদের একটা প্রফেশনালিজম লাগবে, আমাদের একটা অ্যাকাউন্টেবিলিটি লাগবে। এবং আজকে যখন যেটা কাকলিদি বললেন, ইট ইজ সো ট্রু, যে একটা গভর্নমেন্ট হসপিটাল যদি ধিমে তালে কাজ করতে থাকে তাহলে কত মানুষের ক্ষতি হয়। তো আমাদের তো তাই যদি হবে, তাহলে ইট ইজ লাইক টেকিং দ্য প্রিকশনস ইন আ নিউক্লিয়ার রিঅ্যাক্টর। যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের বায়োলজিক্যাল সেফটি হ্যাজার্ড মেনটেন করে, সে তো জানে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর আউটবার্স্ট করলে তার কি ফল হবে। তাহলে আমাদের হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, আমাদের হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচারটাকে ওই রকম একটা গোষ্ঠীগত, একটা কান পাতলা টাইপ অফ অ্যাডমিনিস্ট্রেশন করলে তো চলবে না। আজকে তো বেশি বিক্ষোভ আসছে তো তৃণমূলের ভিতর থেকে, যারা আমাদের তৃণমূলপন্থী সতীর্থ তাদের মধ্যে থেকে বিক্ষোভটা আসছে। কিন্তু তবুও আমাদের এমফাসাইজ করতে হবে যে একমাত্র ডিরেকশন হচ্ছে সামনের দিকে। আমাদের আলোচনা, পর্যালোচনা, পোস্টমর্টম করার অনেক সময় বাকি থাকবে, বহু প্রশ্ন থাকবে যে কি করে আমাদের এই জাতীয় মানুষরা হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশনে বছরের পর বছর থাকেন, সব প্রশ্ন থাকবে। কিন্তু তার মধ্যে আমি স্বীকার করব যে জিনিসটা আমি পাচ্ছি না, আই মাস্ট রিগ্রেট অ্যান্ড সে দিস, যে আজকে স্বাস্থ্য ভবন বা যারা আমাদের অন গ্রাউন্ড হেলথ কেয়ার ম্যানেজমেন্টের রয়েছেন, তারা কেন আজকে ছাত্রদের মধ্যে ঢুকে তাদের গ্রুপ বাই গ্রুপ কথাবার্তা বলে আলোচনা করে তাদেরও তো একটু প্যাসিফাই করতে হবে। আমি ব্যক্তিগতভাবে এই আশায় আছি যে 22-23 তারিখে যদি মোটামুটি একটা ইঙ্গিত পাওয়া যায়, এবং সেখান থেকে আমি কাকলিদিকে অনুরোধ করব, প্রত্যেকে অনুরোধ করব, আমরা আমাদের নিজেদের মতো করে চেষ্টা করব যে ছেলে মেয়েদের একটু বোঝানো যে দেয়ার হ্যাজ বিন সাম প্রোগ্রেস,
এবার তোমরা নিজেদের কাজে ফিরে যাও, কারণ একটা সরকারি হাসপাতাল, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সেটা কোনো পার্টির সম্পত্তি না। ইট ইজ দ্য প্রপার্টি অফ দ্য পিপল, ইট ইজ দ্য প্রপার্টি অফ দ্য স্টেট। আমাদের মতো একটা নিম্নবিত্ত মানুষের প্রতি আনা পয়সার ট্যাক্সের উপরে সেই হাসপাতালগুলো চলে, এটা আমাদের সম্পত্তি। হয়তো অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট কোথাও আমাদের একটু সুর তাল কেটে গেছে, কিন্তু তা বলে আমরা আমাদের নিজস্ব সম্পত্তি, আমাদের নিজস্ব হাসপাতালদের আমরা অকেজো করে রাখতে পারি না। 22 তারিখের পরে আমি প্রত্যেককে অনুরোধ করব যে আমরা হয়তো ছেলেমেয়েরা রেগে থাকবে, হয়তো তাদের থেকে কিন্তু উত্তপ্ত কথাবার্তা আসবে। আমি যখন মেডিকেল কলেজে দাঁড়িয়েছিলাম, হাজার হাজার ছেলে মেয়েদের মধ্যে আমি এখনো দেখেছি তারা বুঝতে শুনতে রাজি আছি। তাদের মধ্যে দাঁড়িয়ে তাদের হাত ধরে, তাদের কথা বলে, তাদের অ্যাসিওর করে আমাদের এই জিনিসটাকে রিভার্স করতে হবে। ইট ইজ আ টাফ টাস্ক, ইট ইজ আ হার্ড টাস্ক, কিন্তু এটা করা ছাড়া আমাদের উপায় নেই এখন। অপেক্ষা করতে হবে সেই সময়ের জন্য, এবং তার জন্য আমরাও তাকিয়ে রয়েছি। আর এই সমস্ত কিছু নিয়ে আলোচনায় ফেরত আসবো জনগণমনতে একটা বিরতির পর। চোখ রাখুন জি 24 ঘন্টায়। বিরতির পর আবার আপনাদের স্বাগত জনগণমনতে। আলোচনায় যাওয়ার আগে প্রথমেই যেদিকে নজর রাখবো, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করেছেন, আর অপরদিকে পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ কি বললেন শোনাবো। পুলিশ মন্ত্রী ফেল, কত লাজ লজ্জা নেই। সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। গুলি চললে আমি করি। কিসের পদত্যাগ? আমি শুভেন্দুবাবুকে বলবো, উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ যোগী আদিত্যনাথ ইস্তফা দিয়েছিলেন, প্ররোচনা দেয়া হচ্ছে যাতে সরকার এখানে একটা বিজেপি আর বামেরা এলোমেলো করে দেমা লুটে পুটে খায়। খারাপ ঘটনা ঘটেছে, তদন্ত করছে সিবিআই, একজন অ্যারেস্ট হয়েছে, সেটাও কলকাতা পুলিশ করেছে। সুপ্রিম কোর্ট দেখছেন বিষয়টা, বলেছে গোটা দেশের বিষয়, সেখানে গুলি চলবে। প্ররোচনা দিতেছেন আপনারা চাইছেন এটাকে কেন্দ্র করে এমন অ্যানার্কি তৈরি করতে, তারপর আপনারাই বলবেন রাজ্যপাল অমুক সুপারিশ, রাষ্ট্রপতি অমুক সুপারিশ। আপনারা অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গে। শঙ্কু, প্ররোচনার অভিযোগের কথা বলছেন কুণাল ঘোষ। দেখুন, এখন কুণালরা উত্তেজিত হলে আমার কিছু করার নেই। রাজনৈতিক আন্দোলনে সাধারণ মানুষ নামছেন এবং তাদের প্রপারলি হ্যান্ডেল করার ক্ষমতা এই প্রশাসনের নেই বলে আমার মনে হয়। থাকলে অন্তত কেন্দ্রীয় বাহিনীকে আর্জি করে রিক্রুট করতে হতো না। আমি কুণালদা কিছুক্ষণ আগে, কুণাল সরকার ডক্টর সিনিয়র, তিনি বলছিলেন, আমি আস্তে আস্তে শুনছিলাম, গোটা রাস্তায় মানুষ নেমে পড়েছেন বলে প্রচণ্ড জ্যাম হয়েছে। আমার এই প্যানেলে কাকলিদি রয়েছেন, সিনিয়র মোস্ট ডক্টর, আমার দেখা বহুদিন তৃণমূল কংগ্রেস করছেন। কাকলিদি কিন্তু আর্জিকর দেখেন না, দল তাকে দায়িত্ব দেয়নি। বা সুদর্শন দা, ওনার হাজব্যান্ড যথেষ্ট সুনামধন্য চিকিৎসক, উনি কিন্তু আর্জিকর দেখেন না। যদি ওনারা দেখতেন তাহলে ওনারা প্রথম দিন এই সন্দীপবাবুর মতো 2011-র পর তৈরি হওয়া মানুষকে ঠিক ব্যবস্থা করতেন। কুণালবাবু একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, পুরো সিস্টেমটা ভেঙে পড়েছে। এই সিস্টেমের মোস্ট ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার কারা? স্টুডেন্ট। ছাত্রদের সাথে কোনো যোগাযোগ আছে? যদি আজকে যোগাযোগ থাকতো, যদি তাদের সাথে দিনের পর দিন অন্যায় না হতো, তাহলে অন্তত কথা বলবার অপরচুনিটি তৈরি হতো। একটা মেয়েকে 36 ঘন্টা ডিউটি দেওয়া হয়েছে, এটা কতটা অমানবিক। আমি কাকলিদি বহুদিন চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত আছেন, বলুন এখানে অন্যায় হয়নি? ওনার এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত ছিল না? তারপরের দিন ওনাকে আপনারা পোস্টিং করে দিলেন ন্যাশনাল মেডিকেল কলেজে, যেখানে ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ। এর আগে মুর্শিদাবাদে উনি ছিলেন, ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ। আর যদি বলেন যে অভিযোগ ছিল না, তাহলে আজকে কেন পুলিশ এফআইআর করে তদন্ত করছে? কেন অ্যাকশন নিতে গেছে? আমি বলবো যে যেখানে প্রবলেম, সেই প্রবলেমটা অ্যাড্রেস করতে হবে। যদি প্রবলেমটা আপনারা অ্যাড্রেস না করেন, তাহলে এই প্রবলেম আবার কালকে তৈরি হবে, পরশুদিন আবার তৈরি হবে। এখনো পর্যন্ত একটা অ্যাকশন হয়েছে,
একজনও যারা ডিএমই আছেন, যে উপরের স্তরের আধিকারিকরা যারা রেসপন্সিবিলিটি ফিক্স আপ করে, কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? নেননি। সাবজুডিস ম্যাটার তো এখন তো সাবজুডিস এখন দিদি এক সেকেন্ড কোর্ট নো দিদি, কোর্ট কোনো জায়গায় বলেনি যে আপনি একজনের এগেইনস্টে ডিপার্টমেন্টাল অ্যাকশন নিতে পারবেন না। কোর্ট বলেনি যে আপনি অফিসিয়াল সিস্টেম। দিদি এই কারণেই তো বিশ্বাসযোগ্যতা ছাত্রদের তৈরি হচ্ছে না, ছাত্ররা আতঙ্কে ভুগছেন। আপনিও তো মা, আপনি যে কোনো মাকে জিজ্ঞেস করুন না বাড়িতে তার মেয়েকে কলেজে পাঠানোর আগে, স্কুলে পাঠানোর আগে 200 বার চিন্তা করছেন। 13 বছর ক্ষমতায় থাকবার পর এই ভয়ের পরিবেশ কেন আপনারা তৈরি হতে দেবেন? কেন আপনারা সেটাকে অ্যাড্রেস করতে পারবেন না? দেখুন, রাজনৈতিক আন্দোলন আমরা আমাদের জায়গায় করব, আমিও ছাত্র আন্দোলন করে এসেছি, কিন্তু এই পরিস্থিতি কেন তৈরি হবে? কেন পারিবারিক লোকেরা এই ভয়ে আতঙ্কে থাকবেন? সেই কনফিডেন্স আপনারা দিতে পারবেন না। আপনি আমাকে একটা কথা বলুন দিদি, আমি সব বিতর্ক ছেড়ে দিলাম, কে করেছে কে করেনি আমি জানতে চাই না, কিন্তু আপনাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে যারা যারা গিয়ে হসপিটাল ভাঙচুর করেছে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করুন। আপনার কমিশনার অফ পুলিশ বললেন সাফিসিয়েন্ট ফোর্স ছিল। আপনি ভাবুন, সুপ্রিম কোর্টকে আপনার অ্যাডভোকেট স্যাটিসফাই করতে পারেননি বলে আজকে সেন্ট্রাল ফোর্সকে দায়িত্ব দিয়ে দিতে হয়েছে। এটা আপনার ব্যর্থতা নয়? এটা আপনি মানবেন না? এটা আপনি অ্যাড্রেস করবেন না যে 26টা লোক অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে অন্তত 15টা লোক তৃণমূলের সাথে ওয়েল কানেক্টেড? উত্তর দিতে হবে না? দেখুন, আমার বক্তব্য খুব স্পষ্ট, দলের ভেতরের আওয়াজটা তো অ্যাটলিস্ট শুনুন। আপনার সুখেন্দু বাবু তো আর আপনার শত্রু নন, আপনারই দলের নেতা, আপনারা 3 বার পাঠিয়েছেন রাজ্যসভায়। আপনারা প্রবলেমকে অ্যাড্রেস করুন। আপনারা তো শাসক, আমরা তো বিরোধী, আমরা তো বিরোধীর জায়গায় কথা বলবোই। আর যদি না পারেন তাহলে তো লোকে বলবে ছেড়ে দেওয়ার কথা, তাহলে তো বলবে রেজিগনেশন দেওয়ার কথা। আপনি তো 2011-এর আগে রাস্তায় হেঁটেছিলেন, এই বাংলায় পরিবর্তন আনবেন বলেই তো কাকলিদি আপনি লড়াই করেছিলেন, নিজের ডাক্তারির ভালো ক্যারিয়ার ছেড়ে দিয়েছিলেন। আপনি কি স্যাটিসফাইড এই মেডিকেল সিস্টেম নিয়ে? যদি স্যাটিসফাইড হন আমার কিছু বলার নেই। প্লিজ আসবো আপনার কাছে আমি যদি না পারি তাহলে আমি চালাবো না। দুজনের কাছে আসবো, দুজনের কাছে শঙ্কু কাকলি দুজনের কাছে আসবো, দুজনের কাছে। তোমার প্রশ্ন পর এসে কাকলিদির কাছে আসবো। আজকে আমরা এফেক্টেড হয়ে গেছি। শঙ্কু প্লিজ চন্দনদার কাছে একবার যেতে হবে। চন্দনদা ঠিক এই প্রসঙ্গটা, কুণালদার বক্তব্য প্ররোচনার কথা এবং প্ররোচনার অভিযোগ ইতিমধ্যেই তিনি বলেছেন, সঙ্গে বাম বিজেপির কথা উঠে আসছে কেন বারবার? দেখুন, আমি বলছি আবার যে এইটা একটা পরম্পরা চলছে, তুমি অধম অতএব আমি উত্তম হব না। কেন তৃণমূল এইরকম ধরনের কথা বারবার? হাতরাস দিয়ে হাঁসখালি আড়াল করা যাবে না। আমরা আবার বলছি, যদি হাতরাসেও অন্যায় হয়, হাঁসখালিতেও অন্যায় হয়েছে, এটা তো ঠিক। পার্ক স্ট্রিট থেকে আরজি করের দূরত্ব গুগল করে দেখলাম 8.3 কিলোমিটার, কিন্তু দূরত্বটা 13 বছরের। খদ্দেরের সাথে বনিবনা হচ্ছে না বলে যদি প্রথম দিন আমরা পার্কস্ট্রিটে না ঘোষণা করতে পারতাম, তাহলে হয়তো আরজি কর, এই যে বললাম ওই যে, হ্যাঁ ঠিকই, কিন্তু পার্কস্ট্রিটের থেকে যদি আমরা শিক্ষা নিতাম তাহলে আজকে আরজি করার হয়তো এই ঘটনা দেখতেই হতো না বলেই দেশের বেশিরভাগ লোক, রাজ্যের বেশিরভাগ লোক মনে করেন। এবার আপনি বলুন যে কে বলতে বলেছিল এইসব অতীতগুলো যে বাংলার হয়ে আছে? আমি মানছি, এমন নয় যে ধর্ষণ এই প্রথম হচ্ছে, ধর্ষণের আগেও হয়েছে, কিন্তু প্রশাসনের শীর্ষ স্তর থেকে প্রেগনেন্ট, মাওবাদী, লাভ অ্যাফেয়ার এই পর ঘটনা ঘটানোর দরকার কি ছিল? প্রশাসন বলতো একদম চুপ, এক্ষুনি অ্যারেস্ট, থেকে বিচার করতে হবে, এটা নয়, নানান ধরনের কথা। দ্বিতীয়, সত্যি আজকে তো মেডিকেল শিক্ষা ব্যবস্থার দিকে আঙুল উঠছে। আপনি কি করে লুকোবেন? সামনের একটা লম্বা গেট দিয়ে ভেতরের বেড, ডাক্তারবাবুদের বসার জায়গা, ডাক্তারবাবুদের টয়লেট, এগুলোকে ঢাকা যাবে। ফলে এগুলো নিয়ে বিচার করার সময় এখনো এসছে, ফলে সেটার দিকে নজর দেওয়া উচিত। আর সবচেয়ে কুণালবাবুর কথা বললে না, দেখো, যখন সারদা তদন্ত হচ্ছিল তখন কুণালবাবুকে অ্যারেস্ট করেছিল কিন্তু রাজ্যের পুলিশ। তারপর রাজ্যের সমস্ত থানায় একটা করে মামলা দিয়ে ঘুরিয়েছিল। এগুলো সব কুণালবাবুর কথা, আমার নয়। আমার এখন আশঙ্কা হচ্ছে 2020 সালের কোভিডের সময় থেকে এই আরজি কর মেডিকেল কলেজে নানান অভিযোগ, ওয়েস্ট নিয়ে, বর্জ্য নিয়ে, কোভিডের জিনিসপত্র কেনা নিয়ে, মৃতদেহ নিয়ে, পোস্টমর্টম নিয়ে, রোগীর দেহাংশ নিয়ে, রোগীদের ওষুধ নিয়ে নানান অভিযোগ আছে, ছাত্রদের সাপ্লি নিয়ে। আজ 4 বছর পর স্বাস্থ্য দপ্তরে ঘুম ভাঙলো।
তাহলে এই দপ্তর যদি অন্য কারোর হতো, মুখ্যমন্ত্রীর দপ্তর না হয়ে, এখন পর্যন্ত তিনি বরখাস্ত হয়ে যেতেন। 4 বছর পর এখন সিট গঠন করে আবার একে যদি অ্যারেস্ট করে নিয়ে রাজ্য পুলিশ এরকম একটার পর একটা জেলায় ঘোরাতে আরম্ভ করে, প্রকৃত সত্যতে তো আমরা পৌঁছতেই পারবো না। কারণ আমরা দেখেছি কিন্তু তার আগে দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। দিলীপ ঘোষ কি বলেছেন একবার শোনাবো। জাস্টিস তখনই হবে যখন এই সরকার সত্তা থেকে যাবে। এরা যতক্ষণ ক্ষমতায় আছেন সমস্ত রকম চালাকি, দুর্নীতি, ব্যভিচার করার চেষ্টা করে, তথ্য গোপন করার চেষ্টা করে। তাই সিবিআই হোক আর যাই হোক, সহযোগিতা ছাড়া এখানকার সরকারের পুলিশের তারা সত্য তথ্যে পৌঁছতে পারবে না। আজ এই ধরনের ঘটনা যখন হয়, যখন আমরা আন্দোলন করি, লোক আমাদের বলেন দাদা কতদিন আর সহ্য করবেন, রাষ্ট্রপতি শাসন কি হয় না? কবে রাষ্ট্রপতি শাসন হবে? নাহলে কিন্তু সরানো যাবে না। আমি বলছি অপেক্ষা করুন, হতাশ হবেন না। লিখিত হোক অলিখিত হোক, রাষ্ট্রপতি শাসনের দিকে পরিস্থিতি যাচ্ছে। দিলীপ ঘোষের এই বক্তব্য, আর অপরদিকে অধীর চৌধুরী বা কি বললেন শোনাবো। তদন্ত হওয়া উচিত কারা সেদিন শ্মশানে তাড়াতাড়ি করে সেই ডাক্তারের মৃতদেহ পোড়ানোর জন্য চাপ দিয়েছিল শ্মশান কর্তৃপক্ষকে। তারা তৃণমূলের নেতা, উপর থেকে নির্দেশ বিষয়টাকে ধামাচাপা দিতে হবে। তাই আর এই পুরো আন্দোলন এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে, আর অপরদিকে কিন্তু বক্তব্য পাল্টা বক্তব্য চলে আসছে, কোথায় দাঁড়িয়ে রয়েছে পুরো বিষয় জানার চেষ্টা করবো একটা বিরতির পর। চোখ রাখুন জি 24 ঘন্টায়। বিরতির পর আবার আপনাদের স্বাগত জনগণমনতে। কাকুলিদি, শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সময়সীমা বেঁধে দিয়ে পুলিশ মন্ত্রী ফেল এবং সোমবারের মধ্যে পদত্যাগ করুন, না হলে মঙ্গলবার গুলি চললে দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বলবেন? আমি ওনাকে এবং ওনাদের আর এক নেতা দিলীপ ঘোষকে তীব্র নিন্দা করছি, ওনাদের যে বক্তব্য এবং দিলীপ ঘোষের যে কথাটা, সেই কথাটা কিন্তু সেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ার মতন, যে এই অশান্তিটা আপনারা লাগাচ্ছেন যাতে করে আপনাদের তো পাবলিক ঝেঁটিয়ে বিদায় করেছে, ভোট দেয়নি এবং আপনাদের নাম্বার কমে গেছে লোকসভাতে, এবং যেভাবে বলেছিলেন আপকি বার দুবার বিধানসভায় সেটা হয়নি। 12টা হয়েছে, 18টা জায়গায় 12টা শান্তি, আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যাতে বাংলা দেশ, রাজ্য, বিদেশ পর্যন্ত উত্তাল হয়ে রয়েছে। কাকুলিদি, সেইটাই বলছি যে ওনাদের যে প্রকৃত উদ্দেশ্যটা কোথায় সেটা দিলীপ বাবুর কথায় বেরিয়ে গেছে, যে ওনারা রাষ্ট্রপতি শাসন করতে গেলে ওনারা এটাকে তিয়ানমেন স্কোয়ার করতে চাইছেন বা পার্শ্ববর্তী দেশের মতন করতে চাইছেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য পদত্যাগ এবং মঙ্গলবার গুলি চললে দায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শুভেন্দু অধিকারী। এই যে গুলি চালনা, এই যে মৃত্যুর মিছিল ওনাদের দ্বারা হয় বিভিন্ন রাজ্যে সারা দেশ জুড়ে, তার জন্য কিন্তু তাদের আসন এইবারে লোকসভায় অনেক কমে গেছে। আরজি কর নিয়ে ওনারা বলছেন অলরেডি সিকিউরিটি অ্যাপ মহিলাদের জন্য আমাদের যিনি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি ডিক্লেয়ার করেছেন। আরজি করে ত্রিস্তরীয় সিকিউরিটি ছিল, ভেতরে একজন করেছে যাকে অ্যারেস্ট করেছে, যাকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে, এফআইআর করেছে এবং ডক্টর ঘোষের কাজ করবে না, এফআইআরটা সরকার বলছে, এফআইআরটা আপনার সরকার বলছে মহিলারা রাতে কাজ করবে না, পুলিশই করেছে, সমর্থন করেন এবং একজন মহিলা ডাক্তার এটা সমর্থন করেন যে মহিলারা শঙ্কু আসতে আমি তোমার কাছে আসবো, জাস্ট একটু এক লাইনে বলুন। বাবু আগের থেকে কি করে বলতে পারেন কোথার টাকা কোথায় গেছে, সেটা কি বানিয়ে রাখছেন? এটা তো সিবিআই তদন্ত করছে, আপনারা কি করে জানতে পারছেন? এবং যেভাবে বিভিন্ন জায়গায় হাসপাতালের সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে,
পরিষেবা মানুষ পাচ্ছে, সেইটাকে আপনারা নষ্ট করতে চাইছেন, ভণ্ডুল করতে চাইছেন, আপনারা এই রাজ্যে অ্যানার্কি সৃষ্টি করতে চাইছেন। শঙ্কু আসবো, চন্দনদা আসবো, প্লিজ আসবো বলছি তো, চন্দনদা প্যানেলে তো সবাই রয়েছে, শঙ্কু প্লিজ ওয়েট করো। চন্দনদা, বিপদ হচ্ছে যে কোনো বিষয়ে তৃণমূল বিজেপির মধ্যে না ঢুকলে তো সেটা সমাপ্তি হবে না, এইটা একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে। রাজনীতির ঘোলা জলে এই মেয়েটির মৃত্যু তদন্তকে ছেড়ে দেওয়া সত্যি উচিত নয়। কেন বলছি যে 2000, আচ্ছা সব ভুলে যান দিদি, ডক্টর শ্যামাপদ গড়াই কি করছিলেন, তাকে গিয়ে ডেকে পাঠানোর পর যখন তাকে ইস্তফা দিয়ে চলে যেতে হয়েছিল, আপনার বাংলার ভাগ্যাকাশে সেই দিনই দুর্যোগের ঘনঘটা লেগে গেছিল। প্রকৃত ডাক্তার, ভালো ডাক্তার তারা স্বাস্থ্য ব্যবস্থায় থাকবেন না, আর যত ফোড়ে দালাল আজে বাজে লোক তাদের দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছেন, এটা স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির বাসা বাঁধার সূত্র এখান থেকে তৈরি হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে সত্যি আমরা গোটা দেশ জুড়ে আজকে গোটা পৃথিবী এই মেয়েটির মৃত্যুর পর গোটা পৃথিবী, এটা তো একটি মৃত্যু নয়, ডাক্তার কি মত না, শুধু এটা সিস্টেমের বিরুদ্ধে একটা লড়াই, যে সিস্টেম ঘটনা ঘটে যাওয়ার পর তাকে চাপার চেষ্টা করছে, ঢাকা দেওয়ার চেষ্টা করছে, তার মাকে তার বডি দেখাচ্ছে না, জোর করে পুড়িয়ে দিচ্ছে, পাশের ঘরটা ভেঙে দিচ্ছে, সেই প্রিন্সিপালকে অন্য জায়গায় নিয়ে গিয়ে পদোন্নতি করে বসিয়ে দিচ্ছে, তারপর মোহনবাগান ইস্ট বেঙ্গলকে একসঙ্গে লাঠি চালাচ্ছে, এত কিছু ঘটনা ঘটছে, সেই সিস্টেমের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে মানুষ। এটাকে রাজনীতির ঘোলা জলে ছেড়ে দেওয়া যাবে না, মানুষই এর প্রতিবাদ। শঙ্কু, দেখুন আমি সরাসরি অভিযোগ করতে চাই যে সুদীপ্ত বাবু বলে আপনাদের এমএলএ আছেন, তাকে মেডিকেলের একটা পোস্টে বসিয়ে রেখেছেন, তার মেয়ে চাকরি পেয়েছে ওই আরজি করে, কি করে পেয়েছে? এই অভিযোগগুলো সব তোমার তরফ থেকে করা হচ্ছে, এই দায়িত্ব তোমার, এই দায়িত্ব তোমার। বলুক না পদে দিয়া পদে আছেন কিনা, যুক্ত নয় এই পদে আছেন কিনা, এই ঘটনা আরে কাকলিদি আমি জানি না, কাকলিদি বুঝুন, কাকলিদি আমাকে 1 মিনিট অ্যালাউ করুন। একটা সিস্টেম এই পুরো পলিটিক্যালাইজেশনের জন্য ভেঙেছে, একজনকে দোষ দিয়ে তো লাভ নেই। আজকে আপনারা একজনও ছাত্র নেতাকে ওখানে দেখা যায় না কেন? ছাত্রদের সাথে কথা বলতে যেতে পারছে না কেন? সুদীপ্ত বাবুকে আজকে ডেকে জিজ্ঞেস করছেন না কেন আপনার দল থেকে যে কেন এই ধরনের কাণ্ড ঘটেছে? যে ডাক্তার মুখ খুলবে, যে ডাক্তার অসুবিধা নিয়ে কথা বলবে, তাকে নোটিশ পাঠিয়ে দেবে, তার কাছ থেকে টাকা দেবে, তাকে সাপ্লি দিয়ে দেবে পরীক্ষায়, ছেলেদের ফেল করিয়ে দেবে, লাইসেন্স বাজেয়াপ্ত করে দেবে, বলবে 2 মাসের জন্য বাজেয়াপ্ত করে দেবো। সারা পশ্চিমবাংলার মেডিকেল সিস্টেমটা ভেঙে দিয়েছে, কুক্ষিগত করেছে 3-4 জন লোক মিলে। কেন আপনারা ব্যবস্থা নেবেন না? ভাই আমি বলছি, কি দোষ শান্তনু সেনের, কি দোষ আপনার? আপনাদের মতো ডাক্তারও তো দলে আছে, আপনারা বলতে পারছেন না? আরে এফেক্টেড তো সাধারণ মানুষ হচ্ছে, মানুষ জানে। দিদি শুনুন একটা কথা বলি, খুব সংক্ষেপে শঙ্কু প্লিজ, এক লাইনে। আপনার সাথে আমি একমত, সাধারণ মানুষ সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল, মানুষের ট্যাক্সের টাকায় চলে, কিন্তু ছেলেরা আজকে আন্দোলন করতে বাধ্য হয়েছে কারণ তাদের সেফটি সিকিউরিটি এই পরিস্থিতি আপনারা তৈরি করেছেন। এর সমাধান না করতে পারলে রেজিগনেশন দিতে হবে, দিয়ে চলে যান। আরে ভাই 1 সেকেন্ড দাদা, আমি 1 সেকেন্ডে শেষ করে দেবো। আমার একটা অনুরোধ আছে, হয়তো প্রেসার হয়ে যাচ্ছে, উনি অন্য কাউকে, আপনাদের মতো ডাক্তারদের কাউকে স্বাস্থ্যমন্ত্রী দিয়ে দিন, মন্ত্রিত্ব দেখুন, উনি পাচ্ছেন না তো ছেড়ে দিন। সমর্থন করি, কিন্তু আপনাকে একটা কথা বলছি, পাচ্ছেন না তো ছেড়ে দিন। যখন মেডিকেল স্টুডেন্টরা সমস্ত ডাক্তাররা স্বাস্থ্য ভবন গেল, নতুন প্রিন্সিপাল আমাদের সময় সংক্ষিপ্ত, বিতর্কের ঊর্ধ্বে উঠে সমাধান শুধু নয়, তারই সঙ্গে কিন্তু বিচারের দাবিতে পথে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বক্তব্য এবং দাবি একটাই উঠে আসছে, উই ওয়ান্ট জাস্টিস। কোথায় দাঁড়িয়ে রয়েছে জানার চেষ্টা করব, অবশ্যই নজর থাকবে আমাদের প্রত্যেকের। আমাদের এই আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনগণমন আজকের মতো এ পর্যন্তই, নিচ্ছি একটা বিরতি, এরপর পেজ 1 দেখুন শুভদীপ এবং শুক্লার সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।